ধন্যবাদ সাবিরকে এইখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চের উপরে বিশিষ্ট গুণীজন এবং মঞ্চের সামনে গুণীজন এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোন, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। সাবির বারবার বলছে আমি সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের প্রফেসর, এটা সত্যি। আমি আবার উত্তর কুসুমের ছেলে, এটাও সত্যি। সাবির আমার কাছে যখন পড়তো 11-12, তখন মনে হয় আমি সরিষা হাই স্কুল কিংবা ফকিরচাঁদ কলেজে পড়াতাম। তারপর পিএসসি দিয়ে গভর্নমেন্ট কলেজে চলে গেছি। ওর বাবার সঙ্গে আমার পরিচয় ছিল যথেষ্ট। ও খুব গুণী ছাত্র ছিল। শুধু ও কেন, ওই সময় যারা পড়তো সায়েন্সে 11-12-এ প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হয়েছে এখন। দীর্ঘদিন পরে আবার সাবিরের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ চলছে আমার। আর সরেজমিনে স্কুলে এসে আমার খুবই ভালো লাগলো যে সাহিত্য সভার মতো একটা সভা করেছে এবং ওর বক্তব্য এত সুন্দর পরিশীলিত এবং এত সুন্দর ভাষা জ্ঞান, সাহিত্য জ্ঞান, আমি অভিভূত হচ্ছি। আমার ভালো লাগছে যে অন্ততপক্ষে আমি আমার ছাত্রের মুখ দিয়ে ভালো ভালো কথা শুনতে পাচ্ছি। আরও ভালো যে ও শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষিত ছেলেমেয়ে তৈরি করছে, শিক্ষার আলো প্রসারিত করছে। আজকে আমাদের বিশেষ আলোচনার বিষয় হৃদয়ে রবি, চেতনায় নজরুল। রবীন্দ্রনাথকে রবি বলতে এই জন্য ভালোবাসি, একটা আলো, সূর্যের আলোর মতো আলো। আমার মনে হয় এই নামে এক একটা জায়গায় নির্দিষ্ট করেছি বটে, কিন্তু উভয়েই হৃদয়ে থাকে, উভয়েই চেতনায় থাকে। কেউ একজন শুধু হৃদয়ে আর একজন মাত্র চেতনায়, তা নয়। দুজনেই হৃদয়ে এবং দুজনেই চেতনায় আমাদের মধ্যে আছে। আমরা যদি হিন্দু মুসলিম একটা সমন্বয়ের কথা বলি, এক্ষুনি যদি একটা সাম্প্রদায়িক কোনো সমস্যা এসে দেখা দেয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে পাশাপাশি স্মরণ করব। অনেক মুসলমান কবিতা আছেন, কিন্তু আমরা আমাদের চেতনায় প্রথমেই আসবে নজরুল, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। যেই একটা জায়গায় আমরা রবীন্দ্রনাথের ছবিকে সম্মাননা করব, ঠিক তার পাশাপাশি আমরা নজরুলকেও সম্মাননা করব। অর্থাৎ আমাদের নজরুল যেন একটা সমন্বয়ের কবি, হিন্দু মুসলিম সম্প্রীতির সমন্বয়ের কবি। এই দুজন কবি সম্পর্কে তো একসঙ্গে কিছু বলা সম্ভব নয়, এবং সত্যি কথা বলতে গেলে অনেক কিছু বলতে গেলে সব কিছু তালগোল পাকিয়ে যায়, কোনটা বলবো আর কোনটা বলবো না। তবু কয়েকটা কথা বলি। আমাদের সাবির প্রথমেই তাদের আবির্ভাবের একটা সামঞ্জস্য দেখালো যে এই মে মাস খুব গুরুত্বপূর্ণ। 8ই মে, 24শে মে তাদের আবির্ভাব। তিরোধান কিন্তু প্রায় একই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী থেকে চলে গিয়েছিলেন 7ই অগাস্ট। আমাদের নজরুল ইসলাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন 29শে অগাস্ট। সুতরাং মে আর অগাস্ট, আমরা নজরুলের ক্ষেত্রে কিন্তু ইংরেজি সালটাকে বেশি স্মরণ করি তার জন্ম মৃত্যু দিবস হিসেবে, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা তার বাংলা তারিখটাকে স্মরণ করি। ইংরেজি তারিখের অনেক ওলট পালট পূর্ববর্তী বক্তা বলে গেছেন, কিন্তু বাংলা 25শে বৈশাখ, আর তিরোধান 22শে শ্রাবণ। এমন একটা ব্যক্তি যার আবির্ভাব বৈশাখে, যেন কালবৈশাখীর ঝড় সঙ্গে নিয়ে এসেছিলেন, আর চলে গেলেন শ্রাবণে। এই পৃথিবীর মানুষের চোখের বন্যায় তিনি চলে গেলেন। তার আবির্ভাব এবং তিরোধানের একটা প্রাকৃতিক কি সুন্দর একটা মিল আছে।
তেমনই মিল আছে আমাদের নজরুলের মধ্যে। সেই জন্য আমাদের এই নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলার অনেক কিছু থাকে, কিন্তু সময় অনেক সংক্ষিপ্ত। এটা মুসলিম লোকালিটি, সবাই একটা জুম্মার নামাজের জন্য ব্যস্ত থাকে। আমি নিজেও শুক্রবার কোনো কাজ রাখি না, কিন্তু ওর কথাটা আমি রাখতে পারলাম না, আমি ওই জন্য এলাম। তো বলার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনের তুলনা করা যায় না, কাউকে কোনো দুজনকে তুলনা করা যায় না, কোনো দুজন মানুষকেও, সাধারণ মানুষকেও তুলনা করা যায় না। কারণ তুলনা ব্যাপারটাই আলাদা, প্রত্যেকে প্রত্যেকের মতো, তার স্বাতন্ত্র্য নিয়ে সে একজন ব্যক্তি। অন্য তার স্বাতন্ত্র্যের সঙ্গে অন্যের স্বাতন্ত্র্যের একটা আপেক্ষিক মিল থাকতে পারে, কিন্তু সেই মিলটা মিল নয়। সে তার মতো, এর মতো, তবুও তার মধ্যে যে সামঞ্জস্য, যে মিল, যে দিকগুলো, দুজনেরই যে দিকগুলো আমাদের কাছে আকর্ষণ করে, সেটাই বেশি স্মরণীয় এবং আমরা সেটাকে স্মরণ করে থাকি। আমরা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল, এদের দুজনের পটভূমিটাই আলাদা। আমার পূর্ববর্তী বক্তা সেটা বলে গেছেন। আমরা জানি নজরুল বিদ্রোহী, এত বিদ্রোহী, সাংঘাতিক, তাকে বিদ্রোহী কবি বলা হয়, কত কি। এবং তার বিদ্রোহটা বলা যেতে পারে উলঙ্গ বিদ্রোহ। উলঙ্গ বিদ্রোহ অর্থে আমি বলতে চাচ্ছি, চাঁচা চলা কথা, একেবারে স্পষ্ট কথা বলে গেছেন, কোনো মার্জিত রূপও রাখেননি। এমন ভাষা ব্যবহার করেছেন যার কোনো অর্থও হয় না, কিন্তু তার রাগে, তার ক্ষোভে, তার যন্ত্রণায়, তার বেদনায় সে সমস্ত ভাষাগুলো উঠে এসেছে, যার কোনো অভিধান নেই, আবিধানিক অর্থ পাওয়া যায় না। বিদ্রোহী কবিতা যদি আমরা পাঠ করি, তার প্রচুর শব্দ আছে যার কোনো আবিধানিক অর্থ নেই। তার অগ্নুচ্ছ্বাস, হৃদয় দিয়ে শব্দগুলো চলে এসেছিল এবং সেই শব্দ তিনি প্রয়োগ করেছেন। তাই তার কোনো অর্থ আমরা আলাদাভাবে খুঁজতে পারবো না, তার ভাব থেকে তার ওই শব্দের অর্থগুলো করতে হবে। তার কারণ হচ্ছে নজরুলের জন্ম, তার বেড়ে ওঠা, তার জীবন সম্পূর্ণ আলাদা পরিবেশ। না খেতে পেয়ে, অত্যাচারে, অনাচারে, যন্ত্রণায় তিনি এত ক্লিষ্ট ছিলেন যে তখন আর তার ভাষাগুলো ভেবে বলার মতন অবকাশ ছিল না। তার ভয় ছিল না। কেন? কোনো ভয় ছিল না। কেন ভয় ছিল থাকবে? যার বাঁচার ভয় আছে তার তো মরার ভয়টা থাকে। যার বাঁচার ভয় আছে তার মরার ভয় থাকে। যেখানে খেতে পাচ্ছে না, অত্যাচারে অনাচারে ক্লিষ্ট হচ্ছেন, তার আবার ওই ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মতো মানসিকতা ছিল না। তাই তার ভাষা অগ্নুচ্ছ্বাস, তার ভাব অগ্নুচ্ছ্বাস, তারই প্রকাশ তার কাব্য। পাশাপাশি রবীন্দ্রনাথ, তিনি তো জমিদার ঘরের সন্তান, কোনো অভাব জীবনে পায়নি, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। যদিও তার সেই আভিজাত্যের আড়ম্বর ছিল না, কিন্তু কোনো তো মানে আর্থিক সংকট ছিল না, দৈন্য ছিল না। সুতরাং, এবং আরেকটা জিনিস, নজরুল যেখানে সরাসরি প্রতিবাদটা করতে পেরেছেন, 2 বিঘা জমির মতো 2-1টা কবিতা ছাড়া রবীন্দ্রনাথ আর ওই রকম কবিতা লেখেননি। তার কারণ রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, তার বংশ ছিল জমিদার। সরকারের বিরুদ্ধে সামান্যতম কথা চলে গেলেই তাদের জমিদারিতে চলে যাবে, আরও অনেক সমস্যা আসতে পারে। তাই তার অন্তরে, তার ভিতরে ক্ষোভ, যন্ত্রণা, প্রতিবাদী মানসিকতা থাকলেও তিনি ঠিক নজরুলের মতো করে চাঁচা ছলা কথায়, ভাষায় বলতে পারেননি। বলার অবকাশ, বলার অবস্থা ছিল না তার মধ্যে। কিন্তু তিনিও কিন্তু ক্ষুব্ধ ছিলেন, তিনিও কিন্তু যন্ত্রণায় ছিলেন। তার লেখার ব্যঞ্জনায় সেটা প্রকাশ পায়। নজরুলের লেখার মধ্যে যেমন স্পষ্টভাবে প্রকাশ পায়, রবীন্দ্রনাথের লেখার মধ্যে সেই বিদ্রোহ, সেই বেদনা, সেই যন্ত্রণা ব্যঞ্জনায় প্রকাশ পায়। এটাই হচ্ছে ওদের মধ্যে একটা আপেক্ষিক সাদৃশ্য আমি বলতে পারি। আমি বলবো যে অনেকে মনে করেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল এই
দুয়ের মধ্যে কি সদ্ভাব ছিল? বিশেষ করে আমি তো একদম মানে মুসলিম এলাকার মানুষ, ছোট্টবেলা থেকে শুনে আসি যে মানে রবীন্দ্রনাথের চেয়ে নজরুল নাকি অনেক বড় কবি হয়ে যাচ্ছিলেন, তাই কি একটা খাইয়ে দিয়েছিলেন, নজরুলের মাথাটা খারাপ হয়ে গেছে। এইরকম একটা অপবাদ, এইরকম একটা রটনা মুসলিম সমাজে কিন্তু মুখে মুখে প্রচলিত আছে, আমি শুনেছি অনেক বয়স্কদের মুখে। আমি পরে নজরুল নিয়ে যখন গবেষণা করি, নজরুল নিয়ে যখন দুখানা বই লিখি, এবং তখন অনেক গবেষণা করে নজরুল নিয়ে অনেক বই পড়াশোনা করে দেখেছি যে নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, স্নেহের সম্পর্ক। সে সম্পর্কে কখনো গ্রন্থি পড়েনি, এবং রবীন্দ্রনাথ কখনো নজরুলকে দেখে ঈর্ষা করেননি, হিংসা করেননি, বরং সর্বদা আশীর্বাদ করে গেছেন, কামনা করে গেছেন আরো বড় কবি হোক। নজরুল এবং রবীন্দ্রনাথের বয়সের অনেক তফাৎ। নজরুল 1861 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, আর রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, আর নজরুল জন্মেছিলেন 1899 খ্রিস্টাব্দে। প্রায় 40 বছরের 39-40 বছরের তফাৎ। এবং রবীন্দ্রনাথ নজরুল যখন লিখছেন তখনও ধরে নাও ওই 15-16 সালের থেকে পরে লেখা শুরু হয়েছে, ভালো ভালো লেখা মোটামুটি। তাও মানে অগ্নিবীণা প্রকাশের পর, বিদ্রোহী কবিতার প্রকাশের পর, 1921-এ বিদ্রোহী কবিতা প্রকাশের পর নজরুল কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন, কিন্তু তার আগে লেখা হয়েছিল। এবং আমরা যদি 15 সাল থেকে ধরি, 41-42-এ গিয়ে মাথা খারাপ হয়ে গেছিল। সুতরাং কত বছর লিখতে পেরেছিলেন? 25-26 বছর লিখতে পেরেছিলেন সুস্থভাবে। তারপরে যেগুলো লিখেছিলেন সেগুলোর হদিস পাওয়া যায়নি, এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কে কার নামে প্রকাশ করেছেন তার ঠিক নেই, আজও আবিষ্কার চলছে, কারণ তখন তো মাথা ঠিক ছিল না। তাহলে মাত্র 25-26 বছর লিখতে পেরেছেন। আর আমাদের রবীন্দ্রনাথ সে 8-10 বছর বয়স থেকে লেখা শুরু করেছেন, 80 বছর জীবিত ছিলেন। আমাদের নজরুল 77 বছর জীবিত ছিলেন, কিন্তু লিখতে পেরেছিলেন মাত্র 25-26 বছর। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর জীবিত থেকে 70 বছর লেখালেখি করতে পেরেছিলেন। ফলে তার লেখা তো অনেক মাত্রা পাবে। আমি যে কথা বলছিলাম, আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ বা কেউ কখনো কোনো মানে মাথা খারাপ করার জন্য কিছু প্রয়োগ করেননি, খাওয়াননি। আমার মনে হয়েছে কি জানেন, নজরুলের মাথা খারাপ হওয়ার, মস্তিষ্ক বিকৃতির কয়েকটা কারণ আমার মনে হয়েছে, যেটা আমি আমার বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই যে প্রথমত মানে ওই যে দাম্পত্য জীবন সুখের ছিল আমরা মেনে নিচ্ছি, কারণ উনি তো ভালোবেসে বিয়ে করেছিলেন, প্রমীলা সেনগুপ্তকে ভালোবাসতেন, ভালোবেসে বিয়ে করেছিলেন, সুখের হওয়াই স্বাভাবিক। কিন্তু আপনারা জানেন না বিয়ের সময় বিয়েটা হিন্দু মতে হবে না মুসলিম মতে হবে, এ নিয়ে নানান সমস্যা সৃষ্টি হয়েছিল। উভয় মতকে গ্রহণ করতে হয়েছিল। তার কারণ প্রমীলা সেনগুপ্তের মানে ওর স্ত্রী মা বিধবা ছিলেন, এবং হিন্দুত্বটা তারা ছাড়তে চায়নি। এদিকে তবুও আমরা জানি হিন্দু মুসলমান বিয়ে হতে পারে, হয়, আমাদের সমাজে হয়, কিন্তু শেষ পর্যন্ত একজন না একজনের নমন হতে হয়, মানে একটা ধর্মে আসতে হয়। দুটো ধর্ম প্যারালাল চলে না। স্বামী স্ত্রী যদি এক হৃদয়, এক আত্মা হয়, অর্ধাঙ্গিনী হয়, তাহলে দুজন দুই মতে থাকলে কখনো কিন্তু আমার মনে হয় না ভিতরের জীবনটা ভালো কাটে। বাইরে থেকে লোক অনেক কিছু বলে, আমাদের এই তো মানে সমাজে কত কি চলছে, কিন্তু ভিতরটা যে জানে সে জানে ওর ভিতরটা কতটা খাপ হয়ে আছে। তা আমার মনে হয় যে নজরুলের ওই জায়গায় একটা কোনো জায়গায় কষ্ট ছিল, কাউকে বলতে পারেনি, কারণ সম্প্রীতির কথা তো সোচ্চারে বলে বেড়াচ্ছেন, এদিকে বলবেন কিভাবে। আর আমার মনে হয় হয়তো প্রমীলা সেনগুপ্ত কবির প্রতি ভালোবাসায় পরিবর্তন হয়ে যেতেন, কিন্তু সমস্যা আরো বেড়ে গেছিল, কারণ বিয়ের পর বউয়ের সঙ্গে সঙ্গে শাশুড়িকে নিতে হয়েছিল। শাশুড়ির সঙ্গে ছিলেন, আর শাশুড়ি মানে সাবেকি, সে মেয়েকে কোনোভাবে একটুও মানে বাঁকতে দেয়নি, এটা ছিল মানে সর্বদা সতর্ক ছিল। আর একদিকে অভাবী সংসার, অন্যদিকে শাশুড়ির চাপ, সবকিছু মিলে একদিকে অনটন, আর একদিকে ওই যে মানে
মানে শাশুড়ির প্রভাব স্ত্রীর উপরে ইত্যাদি। আর ওর তো নিজস্ব বলে কেউ ছিল না নজরুলের, অনাথ ছিলেন, ছোটবেলায় বাবা মা মারা গেছেন ইত্যাদি। এবং আমি কি বলবো, 10 বছর বয়সে শিক্ষকতা চাকরি নিয়েছিলেন নজরুল, আমি সে প্রসঙ্গে আসিনি, তার ছোটবেলাকার কথা। তো যাই হোক, এই যে তার দাম্পত্য অশান্তি, ভিতরে যন্ত্রণা, কাউকে বলতে না পারার যে কষ্ট, এটা তো একটা ছিল। দ্বিতীয়ত, তার এই বাস্তব সমাজ অত্যাচার অনাচার যন্ত্রণা দেখে তার মনে যে ভাব জন্মেছিল, সেই ভাব প্রকাশের মতো তার মানে অবকাশ ছিল না। যতটা ভাব ততটা তিনি প্রকাশ করতে পারেননি, এই জন্য মাথা খারাপ হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি ছোটবেলায় কাঁচা বেল পুড়িয়ে খেতাম। আপনারা কেউ ওই কাঁচা আঠা বেল পুড়িয়ে খেয়েছেন কিনা জানি না, উনুনে পুড়িয়ে খেতাম। ওই কাঁচা বেলটা ফাটিয়ে উনুনে পড়াতে হতো, এবং ফাটাটা যদি একটু কম হতো আর আগুনের তাপটা যদি একটু বেশি থাকতো, তাহলে ওই ফাটাটা আরো ফাটিয়ে দিত, মানে বাষ্পটা বের করে দেওয়ার জন্য। তা আমাদের নজরুলের যে ভিতরের কথাগুলো ফাটানোর মতন জায়গা ছিল না, অতটা মানে যতটা ভাব আসছিল তত পরিমাণে বলতে পারেননি। বলতে না পারার যে তার ওই যে বেল ফাটার মতো তার ভাবের উচ্ছ্বাস, তার মস্তিষ্ক বিকৃতির একটা বিরাট কারণ বলে আমার মনে হয়। তৃতীয়ত আমার একটা যেটা মনে হয় যে নজরুল বিভিন্ন সময়ে কারারুদ্ধ হয়েছিলেন বিদেশি শাসকের অধীনে, ওই বিদ্রোহাত্মক কথা বলার জন্য। অনেকে একা বিদ্রোহ করা আর একাধিক মানুষকে বিদ্রোহে সামিল করার গুরুত্বটা অনেক বেশি। নজরুল যেমন একা বিদ্রোহ করেছিলেন, সঙ্গে সঙ্গে তার লেখনীর মাধ্যমে একাধিক মানুষকে, অগণিত মানুষকে বিদ্রোহে সামিল করেছিলেন। এই জন্য আমাদের ইংরেজ সরকারের কাছে সবচেয়ে বড় ভীতির জায়গা ছিল, ভীতিকর ছিল রবীন্দ্রনাথ নয়, নজরুল। তাই নজরুলকে কারাবরণ করতে হয়েছিল। এবং আপনারা জানেন কিনা জানি না, কারাগারে স্লো পয়জন দিয়েছিল কিনা আমি সেটা বলতে পারবো না, হয়তো সেরকম কিছু ঘটতে পারে। তার পরবর্তী প্রতিক্রিয়া তার মস্তিষ্ক বিকৃতি হতে পারে, এটা সম্ভাব্য। তো যাই হোক।